তৃণমূল কংগ্রেসকে নিয়ে আজকে বুলেটিন। তৃণমূল কংগ্রেস, কিন্তু কোন তৃণমূল কংগ্রেস? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, সেখানে তো একেবারে ছন্নছাড়া অবস্থা। মমতাহীন তৃণমূল শিবির এবং মমতা বিরোধী অর্থাৎ বিদ্রোহী তৃণমূলের আত্মপ্রকাশও হয়ে গেল। তৃণমূল থেকে অপসারিত মমতা বন্দ্যোপাধ্যায়, কার্যত বিদ্রোহীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিলেন বলা যায়। তার জায়গায় চেয়ারপারসন হিসেবে অরূপ রায়ের নামও ঘোষণা হয়ে গেল। কমিটি ঘোষণা করে দিল বিদ্রোহী তৃণমূলরা, যারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি থাকলো? দিদির হাতে শুধুই ঘাস। শুরু করছে স্পেশাল বুলেটিন। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। যেমনটা বলছিলাম যে বিদ্রোহী তৃণমূল তারা কিন্তু ইতিমধ্যে কমিটি ঘোষণা করেছে। 10 জনের জাতীয় কমিটি, 20 জনের কমিটি এবং ভাইস চেয়ারম্যান। সেখানে ভাইস চেয়ারপারসন হিসেবে কাদের কাদের নাম রয়েছে? ফিরহাদ হাকিম রয়েছেন, অরূপ বিশ্বাস নাম রয়েছে, অরূপ বিশ্বাসের রথীন ঘোষের নাম রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অর্থাৎ চেয়ারম্যান অরূপ রায়। একেবারে গোটা তৃণমূলের দখল এই মুহূর্তে বিদ্রোহী শিবির নিয়ে নিয়েছে। অন্তত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো এটাই দাবি করছেন। বেসরকারি হোটেলে তৃণমূলের জোড়া ফুলের প্রতীক দেওয়া পোস্টারের নিচে বৈঠক করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু আজকে ছিল না। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানারে, সেই ব্যানারকে সামনে রেখে এই বৈঠক হয়ে গেল। নতুন কমিটি গঠন করা হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কি হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি সাসপেন্ড করলো ঋতব্রত শিবির? গোটা তৃণমূলের দখল তখন বিদ্রোহী গোষ্ঠীর হাতেই। বিদ্রোহী গোষ্ঠীর তৃণমূলের চেয়ারম্যান হয়ে গেলেন অরূপ রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে তাহলে? তার রাজনৈতিক ভবিষ্যৎ কি? দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, যেখানে বৈঠকটা হয়েছে এই বিদ্রোহী গোষ্ঠীর বৈঠক, সেখান থেকেই আমাদের প্রতিনিধি অয়ন শর্মা রয়েছেন এবং কালীঘাট সেখান থেকে আমাদের প্রতিনিধি রক্তিমা রয়েছেন। আমি প্রথমে একটু অয়নের কাছে যাই। অয়ন, এই মুহূর্তে ঠিক কি আপডেট? কমিটি ঘোষণা করা হয়েছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কারা কারা থাকবেন সেই সমস্তটাই ঘোষণা করা হয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কি হলো? তাকে কি সাসপেন্ড করলো? তোমার কাছে কি আপডেট রয়েছে? একদমই তাই। সব থেকে বড় প্রশ্ন কিন্তু ইতিমধ্যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভূমিকা কি এই নতুন কমিটি, এবং আজকের যে বৈঠক হলো সেই বৈঠকে তাদের নাম যে কমিটিতে সেই তাদের নাম নেই। আমি প্রথমে একটা ছবি দেখাই। আমার পিছনে দেখতে পাচ্ছি একটা বিরাট একটা ব্যানার রয়েছে, একবারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা রয়েছে, স্পেশাল সেশন এবং আজকের ডেট রয়েছে। এই যে একেবারে মিটিং হয় এবং সেই মিটিংয়ের পর এবং সেখান থেকে একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে এই যে দুটো কমিটি গঠন করা হয়, সেই কমিটিতে কিন্তু কোনোভাবেই একেবারে নাম নেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছ আমার যে একেবারে যে ব্যানার রয়েছে, যে ব্যানার দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে, মহাত্মা গান্ধীজির ছবি রয়েছে, ভীমরাও আম্বেদকর তার ছবি রয়েছে, কবি কাজী নজরুল ইসলাম তার ছবি রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ছবি কোথায়? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম লেখা রয়েছে, কোথায় তাদের ছবি? এই প্রশ্নটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং যারা বৈঠকে উপস্থিত ছিলেন, তারা একেবারে কাউন্সিলররা তারা বেরিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্নের উত্তর তারা দিতে চাননি। তাদের বক্তব্য একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিতে নাম নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনোভাবে কোনো নাম নেই। তাহলে কি সাসপেন্ড করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? সেই প্রশ্নটা কিন্তু জল্পনা তৈরি হচ্ছিল এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এই বিষয়ে তাদের বক্তব্য কোনোই আলোচনা হয়নি। কিন্তু কমিটিতে আলাদা করে দুটো কমিটি, একটা কমিটিতে 20 জনের নাম আর একটা কমিটিতে 10 জনের নাম রয়েছে, কিন্তু সেখানে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু নেই। একেবারে আমার পিছনে যে পোস্টটা, সেই পোস্টটারও কিন্তু কোথাও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সেশন বৈঠক, সেই বৈঠকে কোথাও ছবি নেই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমনটা আমরা ছবি এতদিন ধরে দেখে আসছিলাম। তাহলে এটা কোন তৃণমূল কংগ্রেস? সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত জল্পনা রয়েছে। কিছুক্ষণ বাদে একদম আজকে বিকেল থেকে যে একটা টান উত্তেজনা, যে খবর একের পর এক ব্রেকিং নিউজ আসতে থাকে এবং আমরা সেই একদম আপনাদের কাছে সেই নিউজ ব্রেক করতে থাকি। একদিকে যেখানে কাউন্সিলর দিনে ফিরহাদ হাকিম, এই যে স্পেশাল সেশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই স্পেশাল সেশন, সেই সেশনে কারা কারা তাহলে উপস্থিত থাকছে? ফিরহাদ হাকিমের সঙ্গে 70 জন কাউন্সিলর। তাহলে যেরকমটা আমরা বিধানসভায় দেখলাম, যেরকমটা সংসদীয় দলে, সেক্ষেত্রে এবার কি পুরসভাতেও ঋতব্রত মডেল, পুরসভাতেও বিদ্রোহী তৃণমূল? এই সমস্ত প্রশ্ন যখন আসতে থাকে, এরপর একের পর এক যেখানে বৈঠক হচ্ছিল, এই যে স্পেশাল সেশন, সেইখানে যেখানে বৈঠক হচ্ছিল, একের পর এক যখন গাড়ি বেরোতে থাকে, যাদের যাদের নাম সামনে আসলো, যাদের যাদেরকে দেখতে পাওয়া গেল এবং আরো
একের পর এক যখন তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, অবাক করার মতন বিষয়। বিশেষ করে একটা নাম তো প্রচণ্ডই অবাক করার মতো, সেটা হচ্ছে অরূপ বিশ্বাস। কিছুক্ষণ আগে মাত্র এই বৈঠক, আপনারা জানেন অরূপ বিশ্বাসকে আজকে তলব করা হয়েছিল। সেই তলবের পর 3 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে যখন অরূপ বিশ্বাস বললেন জি 24 ঘন্টার প্রশ্নের উত্তরেই যে তিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গেই, তার ঠিক কিছুক্ষণের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে অরূপ বিশ্বাস এই স্পেশাল সেশনে, যেখানে তাকে নাকি ভাইস চেয়ারম্যান করা হচ্ছে এই কমিটির, সেক্ষেত্রে নাম তার পাওয়া যাচ্ছে, চমকে দেওয়ার মতন তো বটেই। আর বৈঠক শেষে একে একে যখন বেরোচ্ছেন যারা বিধায়করা কিংবা প্রাক্তন কাউন্সিলররা, যারা যারা ছিলেন বৈঠকে, শুনুন তাদের কি বক্তব্য আসলো, তারা কি বলছেন এই স্পেশাল সেশনের পর। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন ছিল, সেখান থেকে রাজ্য কমিটি মানে অল ইন্ডিয়া কমিটি তৈরি হয়েছে। এই হচ্ছে মূল ব্যাপার। আমি স্পোক্সম্যান নই, আমি আপনাকে ঘটনা কি ঘটেছে সেটা বললাম, এবার স্পোক্সম্যান আছে, কারণ আপনি এবার পরপর নাম জিজ্ঞেস করবেন, আমার নাম মনে নেই, সেহেতু পুরোটাই ওনারা বলবেন। সেটা নিয়ে আলোচনা হয়নি, ঠিক আছে? না, হয়নি। দল থেকে জানানো হয়েছিল আমাদের আসার জন্য, আমরা এসেছি। এই গল্পটা একই। আমি তৃণমূল কংগ্রেসে আছি, সব যত আছে সব আছে তৃণমূল কংগ্রেস, আজকেও আছে, কালকেও থাকবে, যারা আছে সবাই তৃণমূল কংগ্রেস। ভাই ব্যানারের মধ্যে আমি যাইনি, আর ব্যানার দেখতেও যাইনি, বুঝেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে জানি, তৃণমূল কংগ্রেসের ব্যানার আছে, তৃণমূল কংগ্রেসেই আছি, তৃণমূল কংগ্রেসে আছি, গর্ব দিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসে আছি, তৃণমূল কংগ্রেসে আছি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ওপেন সেশন হলো, সেখানে আমাদের কাউন্সিলরদের ডেকেছিল, আমরা এসছি। একটা কমিটি হয়েছে, অনেকগুলো নাম একসাথে পড়ে গেছে, একটা কমিটি হয়েছে, সেই কমিটি সবাই সেই কমিটিটাকে সর্বসম্মত সিদ্ধান্তে গৃহীত হয়েছে। না না না, এখানে এইসব নিয়ে আলোচনাই হয়নি, কমিটিতেই রাখা হলো না, এখানে কাউকে রাখা, একটা নাম পড়া হয়েছে, কিন্তু 30টা নাম, অত কে কোথায় আছে অত বুঝতে পারবে। অরূপ রায়। তার মানে বিষয়টা যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেস, যেই তৃণমূল কংগ্রেস একসময় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছিল, সেই তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জায়গায় একেবারে শুরু থেকে যেই চেয়ারে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই চেয়ারে এখন কে বসবেন? বিদ্রোহী গোষ্ঠীর তৃণমূল, যারা একেবারেই তৃণমূলের উপর দখল নিয়ে নিয়েছে বলা যায়, সেই বিদ্রোহী গোষ্ঠীর তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এখন সেই চেয়ারে বসছেন অরূপ রায়। এই জায়গা থেকেই আমি একবার একটু কালীঘাটে যাই। রক্তিমা আমাদের প্রতিনিধি রয়েছেন। রক্তিমা, কালীঘাটের বৈঠক যেমনটা জানতে পারা যাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা আছে তাদেরকে সঙ্গে নিয়েই চলতে হবে, কিন্তু কারা আছে সেটাই তো বড় প্রশ্ন। দেখো একদমই, দেখো একদিকে যখন ঋতব্রতপন্থী তৃণমূলদের নিয়ে আজকে বৈঠক করছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় একই সঙ্গে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছিলেন যুবদের নিয়ে। এবং দেখো সেখানে যেমনটা সূত্রের খবর, তিনি যেমনটা জানিয়েছেন যে দলে কে আছে না আছে সেটা দেখার এখন সময় নয়, যে যারা রয়েছে তাদেরকে নিয়েই দলে এগিয়ে যেতে হবে। যে বেইমানরা একেবারে কোট আনকোট, তিনি যেটা বলেছেন, যেমনটা সূত্রের খবর, যে বেইমানরা চলে গিয়েছে তাদের নিয়ে এই মুহূর্তে ভাবার সময় নয়। তবে দেখো সব থেকে বড় প্রশ্ন আজকে আর এই ঋতব্রতপন্থী তৃণমূল তাদের বৈঠকের পর যে কারা আছে মমতাপন্থী তৃণমূলে, সেটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ যেমনটা জানা যাচ্ছে সূত্রের খবর, 70 জন কাউন্সিলর এবং 60 জন বিধায়ক আজকে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক ছিল সেই বৈঠকে তারা কিন্তু যোগ দিয়েছিল। এবং সেখানে দেখো সব থেকে বড় কথা যে তৃণমূল, এই তৃণমূলের কথা যে বারবার করে বলা হচ্ছে, সেই তৃণমূলে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আছেন কিনা সেটাও কিন্তু
কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে, কারণ তুমি জানো আজকে ঋতব্রত পন্থী তৃণমূল যারা তারা যেটা বৈঠক করেন স্পেশাল সেশন, সেখানে একেবারে সরাসরি চেয়ারম্যান হিসেবে অরূপ রায়ের নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, তার জায়গায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং জাভেদ খানকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে চিহ্নিত করা হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে এই পদে দেওয়ার। সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে নেই তৃণমূলে। দেখো একদমই সেটা বলা যায়, কারণ আজকে ঋতব্রত পন্থী তৃণমূল যারা তারা যে আজকে বৈঠক করেছে সেখানে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন যে সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন সেটা তিনি থাকছেন না, তার জায়গায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং জাভেদ খান এই তিনজনকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। সেইখান থেকে দেখো প্রশ্ন উঠছে, যদিও এই গোটা বিষয়টা নিয়ে আমরা যখন যারা মমতাপন্থী তৃণমূল কুণাল ঘোষ এই জায়গা থেকে রক্তিমার সঙ্গে থাকো, কি বললেন কুণাল ঘোষ, কি বললেন গোটা পরিস্থিতি নিয়ে শোনাই। আমরা এক্ষুনি টেকনিক্যাল বিষয় নিয়ে কিছু বলছি না, ওনাদের শুনলাম সব দিল্লি থেকে সব লয়ার ছিলেন, আমাদেরও আইন ইত্যাদি সব আলাদা, আমরা সে বিষয় বলছি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের দলের যা স্ট্রাকচার, ওয়ার্কিং কমিটি, চেয়ারপারসন, তাতে এগুলো করার এখতিয়ার নেই। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহত্তর শত্রু, তাদের বি টিম, তাদের এজেন্ট, তাদের দালাল হয়ে এদের মধ্যে 7-8টা খেলছে, আর তারা বাকিদের ভয় দেখাচ্ছে, এই ধরনের কাজ করছে। আমরা বিজেপির দিল্লি থেকে কন্ট্রোল করছে, কিন্তু বিজেপিকে কি দোষ দেবো? এখানে এই গদ্দারগুলোকে পেয়েছে তাই করছে। কত বড় গদ্দার বেঈমান হলে পার্টির অ্যাকাউন্ট নিয়ে চিঠি দিয়েছে, সেই অ্যাকাউন্টের টাকায় নিজেরা নির্বাচন করেছে, মোট খরচা করেছে 26 লাখ না 27 লাখ, তার 25 লাখ এই পার্টির অ্যাকাউন্ট থেকে হোয়াইট টাকা গেছে, অডিটেড টাকা গেছে, ব্যাংক ট্রানজাকশনে গেছে, RTGS করে গেছে। যে নিজেই পার্টির পর পার্টি থেকে বহিষ্কৃত, সে বা তারা বলছে নাকি বহিষ্কার, জোক অফ দ্য সেঞ্চুরি। আর একটা কাজ গদ্দাররা করে দিয়ে গেলেন, তৃণমূল কংগ্রেসটাকে কিন্তু এক কাটটা করে দিলেন আরো বেশি করে, 5টা আঙুল 5টা সাইজের হতে পারে, কিন্তু মুঠি বানিয়ে ছেড়ে দিলেন আপনারাই গদ্দারি করে। আপনাদের দেওয়ার চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর একদম প্রথমেই যখন বলছিলাম যে নামগুলো বা যাদের আজকে ওই যে স্পেশাল সেশন বিদ্রোহীদের সেখান থেকে বেরিয়ে আসতে দেখা গেল, তার মধ্যে অরূপ বিশ্বাস একটু চমকে দেওয়ার মতো নামই তো বটে। তার কারণ তৃণমূলের অনুগত সৈনিক তো ছিলেন, তৃণমূলের তহবিল নিয়ে প্রথমে অভিযোগ করলেও দূরত্ব একটা তৈরি হয়েছিল, কিন্তু ঠিক আজকের সকালে যখন থানায় তিনি হাজির হন, 3 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোচ্ছেন, সেই সময় তাকে প্রশ্ন করা হলো, তিনি বললেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসেন। কয়েক ঘন্টা কাটলো না, তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিয়ে দিলেন অরূপ বিশ্বাস। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ঝন্টুদা, তাহলে কি বলবেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীদের আজকের একের পর এক এই পদক্ষেপ? তার মানে তৃণমূল কংগ্রেস দল এবং প্রতীক সে সমস্তটাই দখল নেওয়ার জমি ক্ষেত্র একেবারে প্রস্তুত হয়ে গেল নাকি? দেখুন আমি আগেও বলেছি 1968 সালে এবং 71 সালে মাননীয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভার্সেস সাদিক আলীর মামলাটায় পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে এইরকম পরিস্থিতিতে যখন দলের সিংহভাগ লেজিসলেটিভ পার্ট অ্যান্ড অর্গানাইজেশনাল পার্ট তারা যেদিকে চলে যাবে, যার নেতৃত্বে দলের প্রতীক, ফান্ড এবং রেজিস্ট্রেশন তার দিকেই থাকবে। অর্থাৎ ঋতব্রত মডেল তৃণমূলটা তৈরি হলো, সেখানে কিন্তু নতুন কিছুই হলো না।
তারা নিজেদের দলপতি নির্বাচন করলেন। দলের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের একক সংখ্যাগরিষ্ঠ তার পন্থীদের নিয়ে এতদিন আসীন ছিলেন। এটা একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার। এখন যারা নতুন পাঁচটা ভর কেন্দ্রটা যাদের দিকে চলে এসছে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন না, মমতাহীন অভিষেককে সাসপেন্ড করে তারা নতুন আধিপত্য কায়েম করবে। এটা গণতান্ত্রিক ভাবে হয়েছে। অর্থাৎ একটা সিস্টেমে সংবিধানের ক্লজ 10 পুরোপুরি কার্যকর করা হয়েছে, ক্লজ 10টা কার্যকর হয়েছে এবং এইখানে এখন এটাকে চ্যালেঞ্জ করার মতন পরিস্থিতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে নেই। থাকলে ওরা অনেক আগেই চলে যেতে পারতো। ফলে এই জিনিসটা যে হবে আমি একদম পরিষ্কার বারবার করে বলেছি। দেখুন এই যে মডেলটা তৈরি হয়েছে, যেটা আপনার একনাথ শিন্ডের মডেল হলে, সেই একনাথ শিন্ডের মডেলের তো একনাথ শিন্ডেই পরবর্তীকালে দলের ভরকেন্দ্রের মুখ হয়ে দাঁড়িয়েছিল। 2/3 মেজরিটি শুধু নয়, লেজিসলেটিভ পার্ট এন্ড সেটাই তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এখন দেখতে পাওয়া যাচ্ছে। জন্টুদা, ধন্যবাদ আপনাকে। আর এর মধ্যে আরো একটা খবর, রাজ্যে এই প্রথম জেলা পরিষদ দখল করলো বিজেপি। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, কোন জেলা পরিষদ? 2008-এ ক্ষমতায় আসার আগেই তৃণমূল কংগ্রেস প্রথম যেই জেলা পরিষদ দখল করেছিল সেই জেলা পরিষদই তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলো এবং রাজ্যে ক্ষমতায় এসে রাজ্যে এই প্রথম জেলা পরিষদ দখল করলো বিজেপি। কার্যত একটা বৃত্ত সম্পূর্ণ হয় বলা যায়। আমি কিরণের কাছে এই জায়গা থেকে যাই। কিরণ, 2008 তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগেই যেই জেলা পরিষদ তাদের দখলে ছিল, বিজেপি প্রথম সেই জেলা পরিষদই দখল করলো পূর্ব মেদিনীপুর। একেবারেই উল্লেখযোগ্যভাবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এই প্রথম দখল নিল, যেখানে 70টি আসনের মধ্যে 2 জন মৃত হলে বাকি 68টি আসন, সেই 68টির 54টি তৃণমূল কংগ্রেসের আর 14টি বিজেপির সদস্য নিয়ে আজকের সেই উল্লেখযোগ্যভাবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল নিল বিজেপি। শুভেন্দু অধিকারীর গড় এই পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ একেবারে বলা যেতে পারে। উত্তম বারিক তৃণমূল কংগ্রেসের সদস্য জেলা পরিষদের, তিনি পদত্যাগ করেন এবং সুহাসিনী কর নন্দীগ্রাম থেকে তিনি বিজয়ী ছিলেন জেলা পরিষদের সদস্য হিসেবে, তিনিও পদত্যাগ করেন। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যারা কর্মাধ্যক্ষ বা যারা সদস্য আছেন তারা বলছেন যে যখন জেলা পরিষদের উত্তম বারিক সভাধিপতি এবং সহকারী সভাধিপতি সুহাসিনী কর যখন রেজিগনেশন দেন তখন তাদের সাথে 54 জন যে সদস্য আছেন তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেননি, যে কারণে তারা চাইছেন যে সরকার বদলের পর এলাকার উন্নয়ন হোক, মানুষের কল্যাণ হোক, যে কারণে আজকে বিরোধী দলনেতা যিনি ছিলেন বামদেব গুচ্ছাইত তাকেই সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের যত বিজয়ী এবং নতুন সভাধিপতি বিজেপির বামদেব গুচ্ছাইতই হয়েছেন। কিরণ, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।